আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, সবাই বাড়িতে আছো, সেফলি আছো। আমিও ভালো আছি। আমি ইসরাত জাহান রাখি তোমাদের একেএমএস অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ক্লাস 6-এর ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস নিব। ইতিমধ্যে তোমাদের 2টা ক্লাস নিয়েছি, আজকে আমার তৃতীয় ক্লাস। গতদিন আমরা অনুপাত সম্পর্কে আলোচনা করেছি, অনুপাতের বেসিক বিষয়গুলো আমরা জেনেছি। সেই রিলেটেড আমরা অনুশীলনীর যে অঙ্কগুলো আছে, সবাই কি করেছো? আশা করি সবাই করেছো। আমি চাই যে সবাই, প্রত্যেকে যারা সুযোগ পাচ্ছ অনলাইন ক্লাস করার, তারা বইয়ের মাঝে যে অনুশীলনী অঙ্কগুলো আছে সেই রিলেটেড অঙ্কগুলো করতে পারছো। এখন সবাই বই খাতা নিয়ে রেডি হও। বই খাতা নিয়ে তোমরা রেডি হয়ে ক্লাস শুরু করে দিই। আজকে আমরা গতদিন অনুপাতের বেসিক জিনিসগুলো আমরা জেনেছি, আজকে আমরা অনুশীলনীর অঙ্কগুলো করব। আচ্ছা, বই খাতা বের করো সবাই। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসে পড়ো। আচ্ছা দেখো, অনুপাতের সরলীকরণ। আমরা যখন অনুপাত নির্ণয় করি, দেখা যায় অনেক বড় অনুপাত থাকে, সেক্ষেত্রে আমাদের সরলীকরণ করার প্রয়োজন হয়। একটি অনুপাতের রাশি দুটিকে তাদের গসাগু দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে এটাকে বলা হয় অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। আমরা যদি একটা উদাহরণ দেই, যেমন 12 অনুপাত হলো 16। এখন এই 12 আর 16 লসাগু কত? আমরা যদি লসাগু নির্ণয় করি, 12 আর 16 লসাগু কত হবে? 4, তাই না? তাহলে আমরা যদি 4 দিয়ে উভয় পক্ষে কি করি, উভয় রাশিকে আমরা ভাগ করি, তাহলে আমাদের অনুপাতটা কি হবে? আমরা এটাকে ভগ্নাংশ আকারে লিখতে পারি। এটা হলো পূর্ব রাশি আর এটা হলো উত্তর রাশি। পূর্ব রাশি হয়ে যায় কই? লব। আর উত্তর রাশি হর। আমরা যদি 4 দিয়ে ভাগ করি, 3 4 12 আর 4 4 16, তাহলে আমরা লিখতে পারি যে 3 অনুপাত 4। তাহলে 12 অনুপাত 16 এর সরলীকরণ অনুপাত হলো 3 অনুপাত 4। আমরা এখানে বলেছি যে একটি অনুপাতের রাশি দুটিকে তাদের গসাগু দ্বারা যদি আমরা ভাগ করি, অনুপাতটির কি পাওয়া যায়? সরলীকরণ করা যায়। দেখো, 12কে আমরা কি করলাম? 4 দিয়ে ভাগ করলাম। 12 আর 16 লসাগু হলো 4। 4 দিয়ে যদি ভাগ করি, 3 4 12 আর 4 4 কত? 16। তাহলে আমাদের 12 আর 16 এর সরলীকরণ অনুপাত হলো 3 অনুপাত 4। তাহলে আমরা লিখতে পারি যে 12 অনুপাত 16 এর সরলীকরণ অনুপাত হলো 3 অনুপাত 4। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো অনুপাতের সরলীকরণ অনুপাত নির্ণয় করতে পারবো। অনেক সময় দেখা যায় যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে বা এমসিকিউ এর মাঝে এই প্রশ্নগুলো এসে থাকে। তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো, তাহলে খুব সহজে নির্ণয় করতে পারবে। সবাই কি বই বের করেছো? আমরা আজকে অনুশীলনী 2.1 নিয়ে আলোচনা করব। আরো কিছু ছোট ছোট অঙ্ক আছে, যেরকম 5 অনুপাত 6। এখানে যদি ফাঁকা ঘর দেওয়া থাকে, অনুপাত হলো 36। তাহলে আমাকে ফাঁকা ঘরে এরকম একটা সংখ্যা বসাইতে হবে, যে সংখ্যাটা বসাইলে আমাদের এই যে আমাদের অনুপাতটা আছে, সেই অনুপাতটা কি হবে? সমতুল অনুপাত হয়ে যাবে। তাহলে আমরা ফাঁকা ঘরে নির্ণয় করি, আমরা যদি মান নির্ণয় করি, তাহলে আমরা এই যে অনুপাতটাকে, এটাকে কিভাবে নির্ণয় করতে পারবো? ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো। তাহলে 5 6/5 আর হলো ফাঁকা ঘর আর 36। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি, আমাদের সবসময় নির্ণয় করতে হবে ফাঁকা ঘরের মানটা কি? অজানা। সেই মানটা আমরা জানি না। সেই ক্ষেত্রে আমাদের সেটা কি করতে হবে? বাম পাশে রাখতে হবে। আমরা সরল সমীকরণ যখন করেছি, যে অজানা রাশির মান নির্ণয় করার জন্য আমাদের সবসময় অজানা রাশিটা কোন দিকে রাখতে হয়? বাম পাশে রাখতে হয়। আমরা এখানে কিন্তু জানি না যে ফাঁকা ঘরে কত বসবে।
তাহলে এখানে ফাঁকা ঘর, এখানে ফাঁকা ঘরের সাথে 6 গুণ আকারে আছে। আমরা যদি ডান পাশে হয়ে যায় সমতুল অনুপাত হয়ে যায় 5:6। আসসালামু আলাইকুম। বললো তো ডাটা নাই, না করে গেল যে না, বললো যে নেটওয়ার্ক ইয়া নাই, তালহা স্যার বলে গেল তো। সমস্যা হয়েছে এটা তো। আচ্ছা, নেটওয়ার্কের সমস্যার জন্য আমরা আবার শুরু করছি। আচ্ছা দেখো, এখানে আমরা যখন 5:6 এটা যদি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে আমাদের এখানে ডিটেলস কিন্তু লিখতে হবে না, আমাদের শুধু এখানে চিন্তা করতে হবে যে 6-এর সাথে কত গুণ করলে 36 হয়। আমরা জানি সমতুল অনুপাতের ক্ষেত্রে আমাদের পূর্ব রাশি এবং উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে যে অনুপাত হয় সেটা হলো কি সমতুল অনুপাত। তাহলে 6-এর সাথে যদি আমরা 36 গুণ করি, 6-এর সাথে 6 গুণ করি তাহলে কত হবে? 36 হবে। তাহলে 5-এর সাথেও আমাদের কি গুণ করতে হবে? 6 গুণ করতে হবে। 5-6 30। তাহলে আমরা খুব সহজেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারবো। এখন দেখো, আমরা বলেছি যে অনুপাত হলো যে সমজাতীয় রাশির তুলনা করা, একটা আরেকটার তুলনায় কত গুণ বা কত অংশ সেই তুলনা করার ক্ষেত্রে আমরা কি অনুপাত ব্যবহার করি। এখানে আমরা কতগুলো অঙ্কে দাগ দিয়েছি। প্রথম প্রশ্নটা হলো 500 টাকাকে আমাকে 2:3 অনুপাতে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে যদি বলি যে 500 টাকা, 500 টাকা আমাদের টাকার পরিমাণ কত? 500 টাকা, সেটাকে আমাকে 2:3 কি অনুপাতে ভাগ করতে হবে। অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল। আমরা যদি অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি যোগ করি তাহলে কত হবে? 2+3 কত হবে? 5 হবে। তাহলে আমাদের 500 টাকার 5/2 অংশ সমান হলো 500 গুণ হলো 5/2 এত কি টাকা। তাহলে আমরা যদি ভাগ করি, 500-কে 5 দিয়ে ভাগ করি কত হবে? 100 হবে। 100-কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 200 টাকা। আবার আমরা 500 টাকার, দেখো আমাদের এখানে যোগফলটা আমাদের লব হবে, আর এখানে আমাদের প্রথমে বের করতে হবে অনুপাতের প্রথম অংশটা কত? 2। তাহলে আমরা কি পূর্ব রাশিটা বের করলাম কি 5/3 অংশ সমান হলো 500 গুণ হলো 5/3 এত টাকা। ঠিক আছে, তাহলে আমরা যদি ভাগ করি 100 হবে,
100কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 300 টাকা হবে। তাহলে এই যে আমরা 500 টাকাকে ভাগ করলাম 2:3, একজনে পেল কত টাকা? 200 টাকা, একজনে পেল কত টাকা? 300 টাকা। তাহলে এটা হলো আমাদের কি, আমরা ভাগ করে দিলাম যে 2:3 অনুপাতে ভাগ করে দিলাম। ঠিক আছে, তাহলে এরকম যদি অঙ্ক আসে তোমরা করতে পারবা। এই নিয়মে যতগুলো অঙ্ক আছে তোমরা সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে। তারপরে দেখো আমরা অনুশীলনীর গতদিন 10 পর্যন্ত করেছিলাম। 10 পর্যন্ত তোমাদের সবার অঙ্ক করা হয়ে গেছে? আচ্ছা, আমি কিন্তু স্কুল খোলা হওয়ার পরে কিন্তু সবার খাতা চেক করব যে তোমরা করেছো কিনা। সবাই আমাকে দেখাবে যে ম্যাডাম আমরা এই কাজগুলো ছুটির সময় করেছি। যেহেতু আমরা এখন দেখতে পাচ্ছি না, তোমরা অবশ্যই আমাদের কি স্কুল খোলা হওয়ার সাথে সাথে সেই অংশটুকু আমাদের অবশ্যই দেখাবে। আচ্ছা দেখো এখানে প্রথম অঙ্কটা বলছে 12 নাম্বার। আমরা 12 নম্বর অঙ্কটা যদি প্রথমে করি তাহলে বলছে দুইটি বইয়ের মূল্যের অনুপাত হলো 5:7। দ্বিতীয়টির মূল্য 84 টাকা হলে প্রথমটির মূল্য কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে দুইটি বইয়ের মূল্যের অনুপাত কত? 5:7। আর দ্বিতীয়টার মূল্য কত? 84 টাকা। তাহলে আমাকে প্রথম বইটার মূল্য বের করতে হবে। এখানে আমাদের দেওয়া আছে, দেখো কি কি দেওয়া আছে আমাদের। দেওয়া আছে যে দুইটি বইয়ের মূল্যের অনুপাত, দুইটি বইয়ের আবার বের করতে হবে। দ্বিতীয়টার দেওয়া আছে প্রথমটার মূল্য বের করতে হবে। দুইটি বইয়ের মূল্যের অনুপাত 5:7। ঠিক আছে, আর দ্বিতীয় বইটির মূল্য কত দেওয়া আছে? 84 টাকা দেওয়া আছে। দ্বিতীয়টির মূল্য 84 টাকা। তাহলে আমরা প্রথমটির মূল্য বের করব। তাহলে প্রথমটির মূল্য হবে দ্বিতীয়টির মূল্যের কত গুণ বা কত অংশ? প্রথমটির মূল্য দ্বিতীয়টির মূল্যের এত অংশ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দ্বিতীয়টির মূল্য দেওয়া আছে কত টাকা? 84 টাকা। তাহলে 84 গুণ হলো 7/5 এত কি টাকা। তাহলে আমরা যদি 84 ভাগ করি কত হবে? 7 একে 7, 7 দুগুণে কি 12, 7 12 কত? 84, আর 5 12 কত? 60 টাকা। তাহলে প্রথম বইটির মূল্য কত টাকা বের হলো? 60 টাকা বের হলো। অতএব প্রথম বইটির মূল্য 60 টাকা। দেখো শিক্ষার্থীরা, অঙ্কগুলো খুব কি সহজ। একটু প্র্যাকটিস করলেই তোমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। দেখো আমরা বলছি যে দুইটা বইয়ের মূল্যের অনুপাত হলো দেওয়া আছে 5:7। দ্বিতীয়টার মূল্য হলো 84 টাকা। প্রথমটির মূল্য কি করতে হবে? বের করতে হবে। তাহলে প্রথমটির মূল্য কি হবে? দ্বিতীয়টির মূল্যের এত অংশ। প্রথমটির মূল্য দেওয়া আছে 84 টাকা, গুণ হলো 7/5। আমরা 7 আর 84 যদি কাটাকাটি করি কত থাকবে? 12। 5 12 কত? 60 টাকা। তাহলে প্রথম বইটির মূল্য কত হবে? 60 টাকা। সবাই তুলেছো? আচ্ছা, তারপরে দেখো আমরা 13 নম্বর অঙ্কটা দেখি। নম্বর অঙ্ক বলছে যে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের
সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত হবে 3:1 হলে ওই গহনায় সোনা এবং খাদের পরিমাণ নির্ণয় করো। এখানে বলছে 18 ক্যারেট। 18 ক্যারেট কিন্তু পরিমাপ না, এখানে সোনার কি কোয়ালিটি বোঝানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটির স্বর্ণ পাওয়া যায়, 18 ক্যারেট, 21 ক্যারেট, 24 ক্যারেট, এগুলো হলো বিভিন্ন ধরনের স্বর্ণের কি ক্যারেক্টার। কিন্তু আমার এখানে ওজন কত? 20 গ্রাম। তাহলে 20 গ্রাম স্বর্ণের গহনায় যারা স্বর্ণকাররা বলে যে শুধু স্বর্ণের জিনিস স্বর্ণ দিয়ে তৈরি করলে সেটা নাকি ভেঙে যায়, তার জন্য তারা কি করে খাদ মিশায়। তাহলে একটা গহনায় সোনার 3:1, সোনার পরিমাণ হলো 3 আর খাদের পরিমাণ হলো 1। তাহলে প্রত্যেকটা গহনার মাঝে কি করা হয়? খাদ দেওয়া হয়। তাহলে আমরা যদি এখানে লিখি যে দেওয়া আছে গহনায় সোনা ও খাদের পরিমাণ, খাদের অনুপাত কত? খাদের অনুপাত হবে কত? 3:1। 3:1। এবং গহনার ওজন, গহনার ওজন কত গ্রাম? 20 গ্রাম। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে যে ওই গহনায় সোনা এবং খাদের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা যদি সোনা এবং খাদের কি অনুপাতের যোগফল নির্ণয় করি, অনুপাতটির পূর্ব রাশি, এখানে পূর্ব রাশি কত? 3, আর উত্তর রাশি কত? পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল। যোগফল কত? যোগফল হলো 3 + 1 সমান হলো 4। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে যে সোনার পরিমাণ কত। গহনায় সোনার পরিমাণ হবে, দেখো 20 গ্রাম স্বর্ণ, এর মাঝে সোনার পরিমাণ কত? 4, 3, এত কি এককটা কি হবে? গ্রাম। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 4 × 5 = 20, 3 × 5 কত? 15 গ্রাম। তাহলে 20 গ্রাম স্বর্ণের মাঝে 20 গ্রাম গহনায় 20 গ্রাম গহনায় কি স্বর্ণ আছে? 15 গ্রাম। এবং গহনায় খাদের পরিমাণ হলো 20 এর 4/1, এত কি গ্রাম। আমরা যদি কাটাকাটি করি কি 4 × 5 = 20, 5 × 5 গ্রাম। তাহলে 20 গ্রাম স্বর্ণের 20 গ্রাম গহনায় আমার কি স্বর্ণ আছে 15 গ্রাম, আর কি খাদ আছে কত গ্রাম? 5 গ্রাম। তাহলে আমাদের উত্তরটা হবে কি গহনায় সোনার পরিমাণ হলো 15 গ্রাম, খাদের পরিমাণ হলো কি 5 গ্রাম। ঠিক আছে, তাহলে এই রিলেটেড যে অঙ্কগুলো আছে মাঝখানে কিন্তু আমরা কিছু কিছু অঙ্ক করে নেই, সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই বাসায় করে নিবে। আরেকটা জিনিস, উদাহরণে যে অঙ্কগুলো আছে উদাহরণের অঙ্কগুলো বাসায় অবশ্যই করে নিবে। ঠিক আছে, আচ্ছা দেখো 15 নম্বর অঙ্কটা দেখো। এখন আমার সাথে সাথে তো করবে, বাসায় আরেকবার অবশ্যই করবে এই অঙ্কগুলো। দেখো সবাই তো পায়েস খেতে পছন্দ করো, তাই না? তোমরা কি জানো পায়েস কি দিয়ে তৈরি হয়? পায়েসে অবশ্যই কি লাগে? দুধ আর চিনি লাগে পায়েস তৈরি করতে। এখন বলছি যে পায়েসে দুধ এবং চিনির অনুপাত হলো 7:2। ওই পায়েসে চিনির পরিমাণ যদি 4 কেজি হলে নির্ণয় করতে হবে। 15 নম্বর অঙ্ক দেখো দেওয়া আছে কি
পায়েসে দুধ ও চিনির অনুপাত, চিনির অনুপাত হলো 7:2। ঠিক আছে, আর চিনির পরিমাণ কত কেজি? চিনির পরিমাণ হলো 4 কেজি। চিনির পরিমাণ কত কেজি? 4 কেজি। তাহলে এখানে আমাকে কি বের করতে হবে? দুধের পরিমাণ বের করতে হবে। দুধের পরিমাণ হবে চিনির পরিমাণের কত অংশ? দেখো, দুধ 7/2 এত অংশ। ঠিক আছে, তাহলে চিনির পরিমাণ কত? এখানে দেওয়া আছে 4 কেজি। 4 গুণ হলো 7/2 এত কি কেজি। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 2 দুগুণে কত? 4, আর 7 দুগুণে কত? 14। তাহলে পায়েসে দুধের পরিমাণ হলো কি 14 কেজি। দেখো, আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের পরিমাপটা, আমাদের যে রেজাল্টটা দুধের পরিমাণটা বের হলো সেটা ঠিক আছে কিনা, আমরা যদি একটু চিন্তা করি, আমাদের দুধ এবং চিনির অনুপাত ছিল কি 7:2, আর এখানে আমাদের চিনির পরিমাণ দেওয়া ছিল কত? 4 কেজি। তাহলে এই যে অজানা রাশি অনুপাত হলো 4 কেজি, তাই না? এখন 2 এর সাথে কত গুণ করলে 4 হয়? 2 দুগুণে 4। তাহলে 7 এর সাথে আমাদের কি করতে হবে? 2 গুণ করতে হবে। 7 দুগুণে কত হবে? 14 হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কটা কি ঠিক আছে। আমরা এইভাবেও কি চেক করে দেখতে পারবো। আচ্ছা, এখন দেখো আমাদের 16 নম্বর অঙ্ক। আমাদের অনুশীলনীর মোটামুটি অঙ্ক করা শেষ হয়ে গেছে। যে অঙ্কগুলো বাকি আছে সেই অঙ্কগুলো তোমরা বাসায় করে নিবে, আর যেগুলো আজকে করেছো সেগুলো বাসায় করবে। দেখো, 16 নম্বর বলেছে যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত হলো কি? সবগুলো অঙ্ক মোটামুটি একই ধরনের। দুইটি কম্পিউটারের দামের কি অনুপাত হলো 5:6। প্রথমটির দাম যদি এত টাকা হলে দ্বিতীয়টির দাম কত? এটা কি আমরা খুব সহজে বের করতে পারবো। আবার বলছে যে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম, আমরা কিন্তু কি প্রথমটির দাম যেটা আছে তার সাথে যদি 5,000 টাকা কি বেড়ে যায়, তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত হবে সেটা আমরা কি নির্ণয় করব। তাহলে আমরা 16 নম্বর অঙ্কটা একটু দেখি। 16 নম্বর অঙ্কটা বলছে যে দুইটি কম্পিউটারের, 16 নম্বর অঙ্ক দেওয়া আছে দুইটা কম্পিউটারের দামের কি অনুপাত। দুইটি কম্পিউটারের দামের অনুপাত, দামের অনুপাত হলো কি দেওয়া আছে কত? 5:6। এখানে প্রথমটির দাম দেওয়া আছে কত? 25,000 টাকা। এক প্রথম কম্পিউটারের দাম কত? প্রথমটির দাম হলো কি 25,000, হলো 25,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে কি দ্বিতীয়টির দাম। দ্বিতীয়টির দাম হবে প্রথমটির দামের
দেখো দ্বিতীয়টির দাম বের করতে বলছে, প্রথমটির দাম হলো এত টাকা, দেখো দ্বিতীয়টির দাম তাহলে এত অংশ, ঠিক আছে, 5/6 অংশ। প্রথমটির দাম কত দেওয়া আছে? 25,000 টাকা, গুণ হবে 5/6 এত টাকা। তাহলে আমরা খুব সহজেই দ্বিতীয়টির দাম বের করতে পারবো। আমরা যদি কাটাকাটি করি, 5 5 25, তারপরে কয়টা শূন্য? 3টা শূন্য, 5 6 30, 30,000 টাকা। প্রথমটার দাম হলো 25,000 টাকা, দ্বিতীয়টার দাম হলো কি 30,000 টাকা, ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয় কম্পিউটারের দাম বের করে ফেললাম কত টাকা? 30,000 টাকা। আমাদের এখানে আমাদের এই পর্যন্ত করা শেষ। বলছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত যদি 5:6 হয়, প্রথমটির দাম যদি 25,000 টাকা হয়, তাহলে দ্বিতীয়টার দাম কত? তাহলে আমরা খুব সহজে বের করে ফেলছি। তারপরে অংশ বলছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, তাহলে প্রথমটির দাম আমরা এখানে লিখব, আবার প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায়, দেওয়া ছিল 25,000 টাকা, তার সাথে 5,000 টাকা কি হবে? যোগ হবে। আবার প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যাওয়ায় টাকা বেড়ে গেলে হবে আমাদের কি করতে হবে? 25,000-এর সাথে 5,000 কি করতে হবে? যোগ করতে হবে। আমরা যদি 25,000-এর সাথে 5,000 যোগ করি, কত হলো? 30,000 টাকা, তাই না? এখন আমাদের কি করতে বলছে? তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমটির দাম, আমরা এখন প্রথমটির দাম কত পেলাম? 30,000 টাকা। প্রথমটির দাম ও দ্বিতীয়টি দামের অনুপাত, দেখো অনুপাত নির্ণয় করতে হবে। অনুপাত হবে আমাদের 30,000 অনুপাত হলো 30,000, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি কি 1:1। আমরা উভয় রাশিকে কত দিয়ে ভাগ করলাম? 30,000 দিয়ে ভাগ করলাম, দ্বারা কি ভাগ করে। আমরা উভয় রাশিকে যদি 30,000 দ্বারা ভাগ করি, 1:1। আমরা গতদিন জেনেছিলাম যে এটা একটা কি অনুপাত? একক অনুপাত, ঠিক আছে। এক অনুপাত এক। তাহলে আমরা এখানে বলতে পারি যে অনুপাতটি কি ধরনের অনুপাত? অনুপাতটি একক অনুপাত, ঠিক আছে। আমরা বলতে পারি যে অনুপাতটি কি হবে? একক অনুপাত। তাহলে মোটামুটি অনুশীলনী আমাদের সবগুলো অঙ্কই কি করা হয়ে গেছে, আর যেগুলো বাকি আছে সেগুলো বাসায় করে নিবা। এখন আমরা তোমাদের এই যে আমরা 2.1 অনুশীলনী অনুপাত নিয়ে আলোচনা করলাম, তার উপর যদি আমরা একটা সৃজনশীল অঙ্ক আলোচনা করি, এই যে 13 নং-এর রিলেটেড, সাধারণত দেখা যায় যে এই রিলেটেড তোমাদের কি সৃজনশীল প্রশ্ন আসে, এই রিলেটেড সৃজনশীল প্রশ্ন আসে, পিতা পুত্রের অঙ্ক কতদিন যেটা করেছিলাম সেটার উপরে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে। আমরা যদি একটা সৃজনশীল প্রশ্নে আলোচনা করি, সবাই একটু সৃজনশীল প্রশ্নগুলো একটু দেখো। 18 ক্যারেটের
156 গ্রাম ওজনের রূপার মিশ্রিত একটি গহনা, ওই গহনায় তোমরা সৃজনশীল প্রশ্নটা উঠিয়ে নাও। এক নম্বর প্রশ্ন, ক নম্বর প্রশ্ন, যে ব্যস্ত অনুপাত কাকে বলে? আমরা যখন সংজ্ঞা দিব অবশ্যই একটা উদাহরণ দিয়ে দিব। উদাহরণ দিয়ে দিলে বোঝা যায় কি, সেটা কি ক্লিয়ার হয়ে যায়, যে খুব সহজেই বোঝা যায়। আচ্ছা দেখো, এখানে বলেছি যে 18 ক্যারেটের এত গ্রাম ওজনের সোনা এবং রূপা মিশ্রিত একটি গহনা। ওই গহনায় সোনা এবং রূপার ওজনের অনুপাত হবে 7:6। প্রথম প্রশ্নটা হলো, আমরা জানি প্রশ্নের ক্ষেত্রে প্রথম প্রশ্নটা থেকে আমাদের 2 নাম্বার, পরেরগুলো 4 নাম্বার, 4 নাম্বার করে 10 নাম্বার প্রশ্নের উত্তর আমাদের সৃজনশীল প্রশ্নের থাকে। ব্যস্তানুপাত কাকে বলে? গতদিন আমরা সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের সংজ্ঞা দিব এবং অবশ্যই কি উদাহরণ দিয়ে দিব সাথে সাথে। গহনায় সোনা এবং রূপার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এই যে 13 নম্বর যে অঙ্কটা করেছিলাম, যে গহনায় খাদের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা কি খুব সহজে এই অঙ্কটা করতে পারবো। এখন আমাদের আসছে যে গহনায় কত গ্রাম রূপা মিশালে সোনা এবং রূপার ওজনের অনুপাত হবে কি 6:7। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে ছিল প্রথমে দেওয়া ছিল যে কি 7:6, তারপরে আমাদের রূপা, আমরা কিছু পরিমাণ যদি রূপা মিশাই তাহলে আমাদের সেই অনুপাতটা হবে কি 6:7। দেখো এটার কিন্তু পুরোপুরি উল্টো। আমরা ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে জানি যে আমাদের যে অনুপাতের পুরোপুরি বিপরীত অনুপাতটা হলো কি আমাদের ব্যস্ত অনুপাত। তাহলে আমরা যদি এটার সমাধান করি, সমাধানের ক্ষেত্রে আমরা যদি এখান থেকে করি, যে এখানে গহনায় সোনা এবং রূপার পরিমাণ নির্ণয় করি, তোমরা গুছিয়ে করে নিবে। যে এখানে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে যে আমাদের অনুপাতটা কত দেওয়া আছে, সোনা এবং রূপার অনুপাত। রূপার অনুপাত কত? অনুপাত হলো কি 7:6। অনুপাতটির পূর্ব রাশি এবং উত্তর রাশির কি, পূর্ব রাশি ও উত্তর রাশির যোগফল কত? উত্তর রাশির যোগফল হলো কি 7 + 6 কত হবে? 13, তাই না?
এখন তাহলে আমরা যোগফল যদি 13 হয় তাহলে আমাদের গহনায় সোনার পরিমাণ হবে কত? স্বর্ণের পরিমাণ গহনায় এত গ্রাম গহনায় আমার কি সোনার পরিমাণ হবে কত? 13/7 এত কি গ্রাম। তাহলে আমরা যদি কাটাকাটি দেই তাহলে কত হবে? 1 আর হলো 2, 7 বরং কত হবে? 84 গ্রাম। ঠিক আছে, তাহলে আমাদের কত বের হলো? আমাদের বের হলো কি গহনায় সোনার পরিমাণ বের হলো 84 গ্রাম। এ পর্যন্ত সবাই পড়েছো? এখন আমরা একটু উপরের দিকে লিখি। উপরে মুছে দেই। আচ্ছা, আমরা এই অংশটুকু মুছে দিই। তাহলে আমাদের গহনায় কি রূপার পরিমাণ কত বের হবে? রূপার পরিমাণ বের হবে 156 এর কি 13/6 এত কি গ্রাম। 12, 6 বারং কত? 72 গ্রাম। তাহলে আমরা 2 নম্বরের প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে গহনায় সোনা এবং রূপার পরিমাণ কত বের হইলো? গহনায় সোনার পরিমাণ হলো 84 গ্রাম আর হলো রূপার পরিমাণ হলো 72 গ্রাম। এখন 3 নম্বর প্রশ্নে বলছে যে গহনায় কত গ্রাম রূপা মিশালে সোনা এবং রূপার অনুপাত হবে কি 6:7 হবে। আমরা তাহলে পেলাম কত? 84 গ্রাম আর হলো রূপা হলো 72 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো 3 নাম্বার গ নাম্বার আমরা এতক্ষণ খ করেছিলাম, এখন গ নাম্বার আমরা মনে করি, আমরা ধরে নিলাম, মনে করি গহনায় ক গ্রাম রূপা মেশাতে হবে। ঠিক আছে, তাহলে প্রশ্নমতে আমরা লিখতে পারি যে এই দুইটা সোনা এবং রূপার অনুপাত প্রশ্নমতে লিখতে পারি। আমাদের খতে পাওয়া গেল কি সোনার পরিমাণ হলো 84, অনুপাত হলো 72-এর সাথে যদি আমরা কে ক যোগ করি, বাড়তি আমাদের কি ক গ্রাম রূপা আরো মেশাতে হবে। তাহলে আমরা 72-এর সাথে কি করলাম? ক গ্রাম রূপা মেশালাম। তাহলে আমাদের অনুপাতটা কত অনুপাত হবে? 6:7 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি এটাকে সরল করি, উপরে 84, নিচে কত 72 যোগ হলো ক সমান হলো কি 6:7। আমরা সরল সমীকরণের ক্ষেত্রে এখানে আমরা যদি বের করি, আমরা জানি যে অজানা রাশি, এখানে অজানা রাশি কি ক, আমাদের কি বের করতে হবে? রূপার পরিমাণ কত গ্রাম রূপা আমাদের অতিরিক্ত মিশাতে হবে সেটা আমাকে কি বের করতে হবে। আমরা যদি বাম পাশে রাখি তাহলে 72 যোগ হলো ক আর এখানে 84 যোগ হলো 7। ঠিক আছে, তারপরে আমরা যদি এটা সরল করি, আমাদের 72 আর 6 গুণ করলে কত হয়? 6 দুগুণে 12, 6 7 42, 43 আর হলো 6 ক 6 দিয়ে কি করলাম? গুণ করলাম উভয় পক্ষে। এখানে 84-কে গুণ করলে কত হয়? 4 7 28, 28-এর 8 হাতের হলো 2, 7 8 56, 57 58। ঠিক আছে, এখন আমাদের এখানে যোগ আকার আছে, ডান পাশে নিয়ে গেলে কি হবে? বিয়োগ হবে। 558 বিয়োগ হলো কি 432। ঠিক আছে, এখন যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত হবে? 8 থেকে 2 চলে গেলে 6, তারপরে 8 থেকে 3
8 থেকে 3 চলে গেলে 5, আর হলো কি 156। আমরা কর সাথে কি 6 গুণ আকারে আছে, ক যদি 6 ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে কত হবে, 6 দুগুণে 12, 3 6 6 36। তাহলে আমাদের কয়ের পরিমাপ বের হলো কত, 26। তাহলে আমরা যদি 26 গ্রাম যদি রূপা মিশাই তাহলে আমাদের সেই অনুপাতটা কত হবে, 6:7 হবে। তাহলে আমাদের কত কত গ্রাম রূপা মিশাতে হবে, আমাদের কি 26 গ্রাম রূপা মিশাতে হবে। তাহলে আমরা আমাদের যদি সৃজনশীল প্রশ্ন আসে অবশ্যই কি করতে পারবো। ঠিক আছে, তোমরা গতদিন বলেছো যে তোমাদের হোমওয়ার্ক দেওয়া হয় না। আমরা যে অঙ্কগুলো করি সেগুলো তো আছে, যেগুলো বাকি থাকে সে বাকি অঙ্কগুলোই তোমাদের কি হোমওয়ার্ক, সেই অঙ্কগুলো তোমাদের কি করতে হবে। এখন আজকে তোমাদের আরেকটা সৃজনশীল তোমাদের দেই, সেই সৃজনশীলটা বাসায় তোমরা করে নিবে, এটা তোমাদের কি হোমওয়ার্ক। তাহলে আমরা খুব সহজেই কি আমাদের যে কোনো সমস্যা আমরা অনুপাতের সমস্যা সমাধান করতে পারবো। আচ্ছা, এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা সবাই বাসায় করবে, যে একটি বিদ্যালয়ে অনেক সময় দেখা যায় যে বছরের শুরুতে অনেকে ভর্তি হয়, মাঝখানে এসে যদি বাবার ট্রান্সফারে চাকরি থাকে বছরের মাঝখানেও কিন্তু কি অনেকে ভর্তি হয় বা অনেকে চলে যায়। অনুপাত হলো 6:7। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী এতজন। প্রথম প্রশ্নটা হলো মিশ্র অনুপাত কাকে বলে। উদাহরণ দাও। আমরা বলেছি যে সংজ্ঞা দেওয়ার সাথে সাথে একটা উদাহরণ দিয়ে দেবে, তাহলে সেই জিনিসটা কি ক্লিয়ার হয়ে যায়। উদাহরণ দিলে অবশ্যই ভালো। ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্নটা হলো বিদ্যালয়ে কি ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করো। আর 3 নম্বর প্রশ্নটা হলো নতুন ছাত্র হলো এবং বছরের শেষের দিকে অনুপাত কি
খেয়াল করো, আমরা বলেছি যে একটা বিদ্যালয়ে বছরের শুরুতে অনেক সময় দেখা যায় যে তোমার অনেক বান্ধবী কি করে বছরের মাঝখানে হঠাৎ করে কি করে চলে যায়, তাই না? বা কোনো বন্ধু তোমার কি চলে যায়, আবার কি করে নতুন কোনো বন্ধু তোমার স্কুলে ভর্তি হয়। এরকম আমরা একটা অঙ্ক দিয়েছি যে একটা বিদ্যালয়ে বছরের শুরুতে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হলো 6:7। বিদ্যালয়ে মোট শিক্ষার্থী হলো এতজন, 4,875 জন। মিশ্র অনুপাত কাকে বলে? প্রথম প্রশ্নটা হলো মিশ্র অনুপাত কাকে বলে, উদাহরণ দাও। তাহলে আমরা গতদিন মিশ্র অনুপাতের সংজ্ঞাটা পড়েছি এবং উদাহরণ দিয়ে তোমরা কি বুঝিয়ে বলবে, লিখবে। তারপরে বলছে যে বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যা নির্ণয় করো। আমরা কি খুব সহজেই কি ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করতে পারবো, যেহেতু মোট শিক্ষার্থী দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, আমরা ছাত্রছাত্রীর সংখ্যা নির্ণয় করতে পারবো। দেখো 3 নম্বর প্রশ্নটা বলছে বছরের মাঝখানে 50 জন ছাত্র কি নতুন ভর্তি হলো। নতুন ভর্তি হলো কতজন? 50 জন, এবং 325 জন ছাত্রী চলে গেল। তাহলে আমাদের নতুন যদি এখানে বের হবে ছাত্র সংখ্যা, তার সাথে কি করতে হবে? 50 জন যোগ করতে হবে। আর এখানে ছাত্রী সংখ্যা বের হবে, তার থেকে 325 কি করতে হবে? বিয়োগ করতে হবে। তারপরে আমরা ছাত্র ছাত্রীর অনুপাত যখন নির্ণয় করব তখন একটা কি অনুপাত দেখা যাবে যে আমাদের ছাত্রছাত্রী সংখ্যার অনুপাতটা একটা অনুপাত হবে, সেই অনুপাতটা আমাদের কি নির্ণয় করতে বলবে। তাহলে কি এই অঙ্কটা করতে পারবে না সবাই? বাসায় এই অঙ্কটা অবশ্যই করবে। আজকে এই পর্যন্তই আমাদের এই অনুশীলনীটা শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। আর আমাদের যে অনলাইনে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো কি রেগুলার কি চালিয়ে যাও, এবং যে প্র্যাকটিস করতে বলবে যেগুলো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।